হ্যালো ভিউয়ার্স, অসুবিধার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে 3rd ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন লোকার্নো চুক্তির গুরুত্ব। এই লোকার্নো চুক্তির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার সিসি 11, হিস্ট্রি জেনারেল 5th সেমিস্টার ডিএসসি A2 এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সিসি 11। এখানে প্রশ্ন হচ্ছে লোকার্নো চুক্তির গুরুত্ব। এটা 5 নম্বরের একটা টিকা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। লোকার্নো সুইজারল্যান্ডের একটি শহরের নাম লোকার্নো, যে শহরে বসে একটা চুক্তি সম্পাদন করা হয় যার নাম লোকার্নো চুক্তি। এটা 1925 সালের 1 ডিসেম্বর এই চুক্তিটা হয়। এই চুক্তি কেন হয় সেটা জানতে গেলে আমাদের একটু আগে যেতে হবে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকাতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 18 এই সময় এই যুদ্ধে প্রধান প্রতিপক্ষ ছিল কিন্তু জার্মানি আর ফ্রান্স, এবং যুদ্ধের পরে যখন ফ্রান্স জয়লাভ করে এবং জার্মানি পরাজিত হয়, তখন জার্মানির উপর ভার্সাই সন্ধি চাপানো হয় এবং তাকে নানাভাবে অপদস্থ করা হয়, বিভিন্নভাবে নানা রকম সন্ধির মধ্য দিয়ে, চুক্তির মধ্য দিয়ে তাকে বেঁধে ফেলা হয়। ফলে এই ভার্সাই সন্ধির পরেও এই দুটি দেশের মধ্যে তিক্ততার পরিবেশ তৈরি হয়, সন্দেহের পরিবেশ তৈরি হয়, আবার নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরি হতে থাকে, এবং ফ্রান্স সর্বদাই জার্মান আক্রমণের ভয়ে সিটিয়ে থাকে। কারণ জার্মানি এবং ফ্রান্স এই দুটি দেশ কিন্তু পাশাপাশি অবস্থিত। জার্মানির পশ্চিম দিকেই রয়েছে ফ্রান্স, মাঝে যে বর্ডার অঞ্চলকে বলা হয় রাইন নদী বরাবর এই দুটি দেশের সীমানা নির্ধারণ হয়েছিল। তা ফ্রান্স জয়লাভ করলেও ফ্রান্স সর্বদা নিরাপত্তাহীনতায় ভুগত। জার্মানির ভয়ে সে সবসময় নিরাপত্তাহীনতায় ভুগত। তাই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ফ্রান্স তার নিরাপত্তার সন্ধান করে বেরিয়েছে। তার নিরাপত্তাকে জোরদার করার জন্য বিভিন্ন দেশের সাথে সে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। তারই ফলশ্রুতি কিন্তু এই লোকার্নো চুক্তি। এছাড়া সে আমেরিকার সাথে কেলগ-ব্রিয়া চুক্তিও করেছিল। এছাড়াও আরো অনেক চুক্তির মধ্যে দিয়ে ফ্রান্স নিজেকে শক্তিশালী বা একটা জোটের মধ্যে থাকতে চেয়েছিল, শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য। জার্মান আক্রমণের ভয়ে সে এই সব কাজগুলো করেছিল। তা জার্মানি চেয়েছিল, ফ্রান্স চেয়েছিল যে জার্মানির সাথে একটা চুক্তি হোক, এবং সেই চুক্তিতে পরিষ্কার করা থাকবে যে জার্মানি ফ্রান্সকে আক্রমণ করবে না, ফ্রান্স ও জার্মানিকে আক্রমণ করবে না। জার্মানিতে এই সময় এক মন্ত্রিসভায় এক প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসেন গুস্তাভ স্ট্রেসম্যান। তার নেতৃত্বে জার্মানিতে পুনর্গঠন চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। আর এই সময় ফ্রান্সে যে বিদেশ মন্ত্রী ছিল তার নাম ছিল আরিস্তিদ ব্রিয়া। এই আরিস্তিদ ব্রিয়াই কিন্তু লোকার্নো চুক্তির মেন রূপকার, এবং কেলগ-ব্রিয়া যে চুক্তিটা হয় আমেরিকার সাথে, সেই চুক্তিরও কিন্তু প্রধান রূপকার ছিলেন এই ব্রিয়ার নাম থেকেই কেলগ-ব্রিয়া। কেলগ ছিলেন আমেরিকার বিদেশ মন্ত্রী আর ব্রিয়া ছিল ফ্রান্সের বিদেশ মন্ত্রী, তাই ওই চুক্তিকে বলা হয় কেলগ-ব্রিয়া চুক্তি। যাই হোক, আমাদের আলোচনার বিষয় লোকার্নো চুক্তি। তা ফ্রান্সের বিদেশ মন্ত্রী এই কেলগ-ব্রিয়া বা আরিস্তিদ ব্রিয়া এবং জার্মানির প্রধানমন্ত্রী সেই গুস্তাভ স্ট্রেসম্যান নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। আলাপ আলোচনার ভিতর দিয়ে উভয়ই একটা সন্ধি বা একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য মনস্তাব করেন, এবং এই দুটি দেশের মধ্যে, ফ্রান্স এবং জার্মানির মধ্যে, মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হন ব্রিটেনের প্রধানমন্ত্রী অস্টিন চেম্বারলেন। এই অস্টিন চেম্বারলেনের মধ্যস্থতায় ফ্রান্স এবং জার্মানি তারা একটা চুক্তির মধ্যে আসে, এবং এই চুক্তিতে আরো কিছু দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল। জার্মানির চতুর্দিকে যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশ এই চুক্তির মধ্যে এসেছিল। যেমন এখানে বলা যায় ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম বা বলা যায় পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া এবং সর্বোপরি ব্রিটেন। যেহেতু ব্রিটেন এখানে মধ্যস্থতাকারী ছিল, তাই ব্রিটেনও কিন্তু এই চুক্তির একটা অংশীদার ছিলেন। এই দেশগুলি ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, এই সব দেশগুলি একসাথে 1925 সালের 1 ডিসেম্বর
সুইজারল্যান্ডের লোকার্নো শহরে মিলিত হয় এবং একটা চুক্তি করে যার নাম লোকার্নো চুক্তি। এবং এই চুক্তিটা হয়েছিল একটা শান্তিপূর্ণ পরিবেশে। তাই ঐতিহাসিক ল্যাংসাম বলেছেন যে এই লোকার্নো চুক্তির মধ্য দিয়ে ইউরোপে একটা পুরনো যুগের অবসান হয় এবং একটা নতুন যুগের সূচনা হয়। অবশ্যই কথাটা ঠিক, কারণ লোকার্নো চুক্তির গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। তবে লোকার্নো চুক্তিতে মোট 7টি চুক্তি হয় এবং 7টি চুক্তি হয় 3টি ধারার ভিতর দিয়ে। 3টি ধারা ছিল এই চুক্তির। কি কি ধারা আমরা একবার দেখে নিই বোর্ডে। গ্যারান্টি চুক্তি। গ্যারান্টি চুক্তি বলতে এখানে ফ্রান্স জার্মানি এদের মধ্যে একটা গ্যারান্টি চুক্তি হয়। বেলজিয়াম জার্মানি এদের মধ্যে একটা গ্যারান্টি চুক্তি হয়। এদের সীমানা যে রয়েছে সেই সীমানা বিষয়ক গ্যারান্টি, যে কেউ কারো সীমানাকে লঙ্ঘন করবে না। এরপরে দেখো সালিসি চুক্তি। সালিসি চুক্তি 4টি হয়। জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া এই দেশগুলির মধ্যে একটা সালিসি চুক্তি হয়। আর রয়েছে আত্মরক্ষামূলক চুক্তি, যেটা ফ্রান্স, পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়া এই দেশগুলির মধ্যে এই চুক্তিটা হয়েছিল আত্মরক্ষামূলক চুক্তি। তাই মোট 7টি চুক্তি হয়, কিন্তু 3টি ধারাতে হয়। সেই ধারাগুলো একটি হচ্ছে গ্যারান্টি চুক্তি, একটি সালিসি চুক্তি, একটি আত্মরক্ষামূলক চুক্তি। তবে এই লোকার্নো চুক্তির প্রপার কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি? শর্ত এটাই যে জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়াম এই যে 3টি দেশ পাশাপাশি অবস্থিত, এই 3টি দেশ কেউ কাউকে কখনোই আক্রমণ করবে না। অর্থাৎ অনাক্রমণ চুক্তি এখানে স্বাক্ষরিত হয়। কোনো দেশ কোনো দেশকে আক্রমণ করবে না। এই 3টি দেশ ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়াম। এছাড়া বলা হচ্ছে এখানে যে রাইন যে অঞ্চল আছে, জার্মানির সীমানায় রাইন, ফ্রান্স আর জার্মানির সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে রাইন নদী। এই রাইন অঞ্চলে অনেক দুর্গ আছে। জার্মানি তার নিরাপত্তার জন্য এখানে অনেক দুর্গ বানিয়েছিল। তা এই রাইন অঞ্চলে জার্মানি সেনা সমাবেশ করবে না, কারণ রাইন অঞ্চলে সেনা সমাবেশ করা মানেই কিন্তু ফ্রান্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা। এই কারণে রাইন অঞ্চলে জার্মানি সেনা সমাবেশ করতে পারবে না। এরপরে দেখো বলা হচ্ছে যে কোনো যদি সমস্যা দেখা দেয় এই দেশগুলির মধ্যে, তাহলে একটা সালিসির ভিতর দিয়ে, একটা বোঝাপড়ার ভিতর দিয়ে এই পারস্পরিক বিদ্বেষকে মেটানো হবে। এবং এই মধ্যস্থতা কে করবে? লিগ অফ নেশন বা জাতিসংঘ। জাতিসংঘের মধ্যস্থতায় এই সালিসিটা হবে। এছাড়া জার্মানিকে জাতিসংঘের সদস্য হিসাবেও গ্রহণ করা হবে। জার্মানি এর আগে জাতিসংঘের সদস্য ছিল না, কিন্তু জার্মানিকে জাতিসংঘের সদস্য হিসাবে গ্রহণ করা হবে। অর্থাৎ এই যে চুক্তিগুলো হলো, এটা একেবারে শান্তিপূর্ণ পরিবেশে হয়েছিল। তাই ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন, লোকার্নো চুক্তিকে বলেছেন লোকার্নো হানিমুন। কারণ শান্তিপূর্ণ পরিবেশে এই চুক্তি স্বাক্ষরিত হয়, তাই তিনি লোকার্নো হানিমুন বলেছেন এই চুক্তিকে। এখন এই চুক্তির গুরুত্বটা কি? গুরুত্ব অনেক। সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে লোকার্নো চুক্তির গুরুত্ব অপরিসীম। এই কারণে ঐতিহাসিক ল্যাংসাম বলেছেন যে একটা নতুন যুগের আগমন বার্তা। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি হেরে যায়, তখন জার্মানি ছিল একটা পরাজিত শক্তি। কিন্তু সেই জার্মানির সাথে সমমর্যাদার ভিত্তিতে ইংল্যান্ড আর ফ্রান্স সমমর্যাদার ভিত্তিতে তার সাথে চুক্তি করে। অর্থাৎ জার্মানিকে, সে যে পরাজিত ছিল, সেই পরাজিত জার্মানিকে বিজয়ীর মর্যাদা দিয়ে বা বিজয়ী শক্তিগুলির সাথে সমান মর্যাদা দিয়ে তার সাথে একটা চুক্তি করা হয়। অর্থাৎ এখানে যে বিজয়ী এবং বিজিত এর মধ্যে যে ফারাক ছিল, সেই ফারাকটা এখানে মুছে যায়। এবং জার্মানিকে জাতিসংঘের সদস্য করে নেওয়া হয়। এবং এও বলা হয় যে জার্মানি এবং ফ্রান্স এই দুটি দেশের মধ্যে যে শত্রুতা, সেই শত্রুতার অবসান হবে এই চুক্তির মধ্য দিয়ে। কারণ এতদিন ধরে ফ্রান্স যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, তার অবসান হয়। জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যে বিদ্বেষমূলক মনোভাব, যে ঘৃণার পরিবেশ, যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল, তার অবসান ঘটে। একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় দুটি দেশের মধ্যে। এটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই চুক্তি, লোকার্নো চুক্তিটি জার্মানি কিন্তু স্বেচ্ছায় গ্রহণ করেছে। এর আগে ভার্সাই সন্ধির কথা যদি বলি, ভার্সাই সন্ধিতে জার্মানিকে জোর করে চুক্তিতে স্বাক্ষর করানো হয়।
ফলে ভার্সাই সন্ধি কিন্তু পরবর্তীকালে স্থায়িত্ব পায়নি, কিছুদিনের মধ্যেই ভার্সাই সন্ধি ভেঙে পড়ে। কিন্তু লোকার্নো চুক্তিতে জার্মানি স্বেচ্ছায় এই চুক্তি গ্রহণ করেছিল, তাই এই চুক্তির স্থায়িত্ব কিন্তু ছিল অনেক বেশি এবং স্থায়িত্ব হয়েও ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। 1939 সাল, 1925 থেকে 1939 এই টাইমটায় এই চুক্তি কিন্তু স্থায়িত্ব ছিল। এছাড়া এই চুক্তির মধ্য দিয়ে জার্মানির অনেক মর্যাদা বৃদ্ধি পায়, বিজয়ী শক্তিবর্গের সাথে সে সমান মর্যাদায় এই চুক্তি স্বাক্ষর করে। অন্যদিকে যে মিত্র শক্তিবর্গ ছিল, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এরা যে মিত্র শক্তিবর্গের ভিতরে ছিল, এদের সেই শক্তিবর্গ বা এদের যে জোট, সেই জোটটা অটুট থাকে, কারণ ইংল্যান্ড, ফ্রান্স ছিল এই জোটের প্রধান শরিক এবং তারা এই চুক্তিটা করছে, লোকার্নো চুক্তি। ফলে তাদের যে জোটটা ছিল সেই জোট কিন্তু অখণ্ড থাকছে। তাই ঐতিহাসিক A.J.P. টেলর বলেছেন যে লোকার্নো চুক্তি ছিল ইউরোপে শান্তি এবং আশার যুগ, অর্থাৎ ইউরোপে একটা নতুন করে শান্তি এবং আশার সঞ্চার করেছিল এই লোকার্নো চুক্তি। তো এই ছিল লোকার্নো চুক্তির মূল বিষয়বস্তু। কবে কোথায় চুক্তি স্বাক্ষর হচ্ছে, কারা স্বাক্ষর করছেন, কেন স্বাক্ষর করছেন এই চুক্তি, এবং চুক্তির শর্তগুলো কি, চুক্তির ধারাগুলো কি, চুক্তির গুরুত্বটা কি, এইগুলো পরপর মেনশন করে অ্যান্সার করতে হবে। তো 5 নম্বরে 250 ওয়ার্ডের অ্যান্সার তোমাদের সামনে এবার অন স্ক্রিনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার CC 11, হিস্ট্রি জেনারেল 5th সেমিস্টার DSc A2, হিস্ট্রি 3rd ইয়ার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি CC 11। লোকার্নো চুক্তির গুরুত্ব আলোচনা করো, মার্কস 5। দেখো, ফ্রান্সের নিরাপত্তা দিক থেকে একটি বড় পদক্ষেপ ছিল লোকার্নো চুক্তি। সুইজারল্যান্ডের লোকার্নো শহরে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া ও পোল্যান্ডের প্রতিনিধিবর্গ 7টি চুক্তি 1925-এর 1 ডিসেম্বর সম্পাদন করেন। এগুলিকে লোকার্নো চুক্তি নামে পরিচিত। ঐতিহাসিক ল্যাংসামের মতে লোকার্নো সন্ধি একটি যুগের অবসান ও নতুন একটি যুগের সূচনা হয়। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর থেকে জার্মানি ফরাসি ভীতি আরও বেড়ে যায়। এদিকে ফ্রান্সের মন্ত্রিসভার বদল হলে জার্মান বিদেশমন্ত্রী গুস্তাভ স্ট্রেসম্যান অহেতুক ভীতি দূর করতে সচেষ্ট হন এবং ফ্রান্সের সাথে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেন। ব্রিটিশ মন্ত্রী অস্টিন চেম্বারলেনের মধ্যস্থতায় সাড়া দেন ফরাসি বিদেশমন্ত্রী আরিস্টিদ ব্রিয়া। এরই ফলশ্রুতি লোকার্নো চুক্তি। পরের প্যারা দেখো, লোকার্নো চুক্তিতে স্থির হয় 1 ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম এই 3 রাষ্ট্র পরস্পরকে আক্রমণ করবে না। 2 জার্মানি রাইন অঞ্চলে সেনা সমাবেশ করতে পারবে না। 3 কোনো সমস্যা দেখা দিলে লিগ অফ নেশন বা জাতিসংঘের মাধ্যমে শান্তিপূর্ণ পদ্ধতিতে আপোষ রফা ও সমাধানের চেষ্টা করা হবে। 4 জার্মানিকে লিগের সদস্যরূপে গ্রহণ করা হবে। সুইজারল্যান্ডের লোকার্নোতে শান্তিপূর্ণ পরিবেশে এই চুক্তি সম্পাদিত হয়েছিল, তাই এই পরিবেশকে ডেভিড টমসন লোকার্নো হানিমুন বলেছেন। এই চুক্তির 7টি বিভাগ থাকলেও মূলত 3টি ধারায় চুক্তিগুলি বিভক্ত ছিল, যথা 1 গ্যারান্টি চুক্তি, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, জার্মান সীমান্ত বিষয়ক সমস্যা বিষয়ক। 2 সালিসি চুক্তি, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া ইত্যাদি দেশের সমস্যা সমাধান বিষয়ক। 3 আত্মরক্ষামূলক চুক্তি, ফ্রান্স, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া এইসব দেশের আত্মরক্ষা বিষয়ক। প্যারা করে এটি শেষ প্যারা। এই প্যারাতে গুরুত্ব নিয়ে আলোচনা হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কে লোকার্নো চুক্তি ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। এই চুক্তির মাধ্যমে যুদ্ধে পরাজিত জার্মানি বিজয়ী রাষ্ট্রগুলির সঙ্গে সমান মর্যাদা লাভ করে। বিজয়ী ও বিজিতের মধ্যে ভেদরেখার বিলুপ্তি ঘটে। এতদিন ধরে ফ্রান্সের যে জার্মান ভীতি ছিল এই চুক্তি স্বাক্ষরের পর তা সম্পূর্ণরূপে দূরীভূত হয়। ফ্রান্স ও জার্মানির মধ্যে বৈষম্যমূলক মনোভাব ও তিক্ততা হ্রাস পায়। ভার্সাই চুক্তির মতো জোর করে এই সন্ধি জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়নি। জার্মানি স্বেচ্ছায় এই চুক্তি স্বাক্ষর করেছিল, তাই এটি লঙ্ঘিত হওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না। লোকার্নো চুক্তির আর একটি অন্যতম সুফল ছিল ফ্রান্সের পূর্বেকার মৈত্রী জোট অক্ষুণ্ণ রাখা এবং ইঙ্গো ফরাসি সম্পর্কের উন্নতি ঘটানো। ইউরোপ মহাদেশে যুদ্ধের উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে লোকার্নো চুক্তি অনেকাংশে সফল হয়েছিল। তাই লোকার্নো চুক্তির অন্যতম গুরুত্ব প্রসঙ্গে ঐতিহাসিক A.J.P. টেলর বলেছেন, এই চুক্তি সমূহ ইউরোপে শান্তি ও আশার যুগে সঞ্চার করে। লোকার্নো গেভ টু ইউরোপ এ পিরিয়ড অফ পিস অ্যান্ড হোপ। এই ছিল লোকার্নো চুক্তির গুরুত্ব।
এটা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে।